ট্রান্সমিট করা যায়। এখানে এই ছবিটাতে এসেছিলাম না লাস্টে? জি স্যার, এই ব্যান্ড পাস ফিল্টারটা কেন অ্যাড করা হয় স্যার, এটি একটু আরেকবার বলবেন? হ্যাঁ, ব্যান্ড পাসের কথা থেকেই শুরু করতে হবে আজকে। মনে করো এই একটা একটা একজন যদি কথা বলতো তাহলে x1 cos1 গুণ করে যেটা আসতো সেটা সরাসরি আবার এইখানে চলে আসতো, ব্যান্ড পাসের পরের অবস্থায় এসে এতটুকু হইতো আগের দিন যেটা দেখাইছি। এখন এটা ব্যান্ড পাস কেন লাগতেছে? এখন এইখানে যে ওয়াই ওমেগা আসতেছে, গতদিন যে ওয়াই ওমেগা আসছিল সেটাতে একজনের সিগন্যালই ছিল, এই জন্য আর ব্যান্ড পাস দরকার হয়নি। আর আজকের এখানে ওয়াই ওমেগা যেটা আসবে সেটাতে x1 এর ইনফরমেশনও আছে, x2 এর ইনফরমেশনও আছে, x3 এর ইনফরমেশনও আছে। এই ওয়াই ওমেগা আমি ট্রান্সমিট করতেছি, এটা সবার মোবাইলের কাছে চলে গেছে। এখন আমি ধরো যাকে ফোন দিছি তার কাছে যে ব্যান্ড পাস ফিল্টার আছে সে কি করতে পারবে, x1 এর, মনে করো x1 যাকে ফোন দিছে তার যে ব্যান্ড পাস ফিল্টার সে শুধুমাত্র x1 এর ইনফরমেশনটুকুই পাস করতে দিবে, অন্যদেরটা দিবে না। তাহলে এইটা বোঝার জন্য আমরা একটু নিচে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। মনে করো x1 এর যে ডাটা সেটার ফ্রিকোয়েন্সি ডোমেনে এরকম এরকম মনে করো এরকম আমরা দিয়ে নিচ্ছি, এটার একজনেরটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে -ওমেগা v1 থেকে ওমেগা v1 পর্যন্ত। x1 এর যে ডাটা তার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এটা আসে। x2 এর যে ডাটা তার ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি চিন্তা করি তাহলে এটা আসে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে। x3 টা এরকম তিনটা তিন শেপে দিছে যাতে আমরা বুঝতে পারি যে কার কোনটা, ঠিক আছে? আচ্ছা, এখন টাইম ডোমেনে কি হয়? টাইম ডোমেনে x1 কে cos1 ওমেগা দিয়ে গুণ করছো, x2 কে cos ওমেগা 2 দ্বারা গুণ করছো, x3 কে cos ওমেগা 3 দ্বারা গুণ করছো, এবং এই তিনটাই সাম আকারে একসাথে চলে যাচ্ছে। সাম আকারে তিনটাই একসাথে যাবে, এটাও আসতেছে, এটাও আসতেছে, এটাও আসতেছে, তিনটা সাম হয়ে তারপর ওয়াইটি আকারে বের হয়ে যাচ্ছে। এখন তাহলে টাইম ডোমেনে যেটা গুণ ছিল সেটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হয়। তাহলে আমরা ওয়াই ওমেগা ওয়াইটি যেটা সেটা ওয়াই ওমেগা যদি বলি তাহলে এই দুইটা কনভলিউশন গুণ ছিল, এটা কনভলিউশন হয়ে এটা হলো, এই দুইটা গুণ ছিল কনভলিউশন হয়ে এটা হলো, এই দুইটা গুণ ছিল কনভলিউশন হয়ে এটা হলো। কনভলিউশন হয়ে যে এটা হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, মনে আছে তোমাদের? হ্যালো, একজনেরটা এরকম হয়, এই যে হাফ x1 ওমেগা মাইনাস ওমেগা 1, এই যে এটা করাইছিলাম না, এই যে একজনেরটা, এই যে একজনেরটা ওয়াই ওমেগা, এই যে একজনেরটা, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখন আমরা যদি তিনজনেরটা দেখি তাহলে তিনটা এরকম জিনিস আসবে, x1 এরটা, x2 এরটা, x3 এরটা। এখন আমরা যদি এটা ছবি আঁকি তাহলে ছবিতে দেখো এরকম আসছে, তিনজনই আছে একসাথেই আছে কিন্তু তারা ফ্রিকোয়েন্সি ডোমেনে সবাই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আছে, কারোর সাথে কারো ওভারল্যাপিং নাই। কিন্তু টাইম ডোমেনে কিন্তু সবাই সিমালটেনিয়াসলি একসাথে কথা বলছে, তাহলে কি সবার সিগনালে এক টাইমেই আছে, একটার সাথে একটা ওভারল্যাপিং হয়ে গেছে। আর এখানে কিন্তু সেটা হচ্ছে না, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস করে আমরা দেখতেছি সবাই ফ্রিকোয়েন্সি ডোমেনে আলাদা আলাদা আছে। এবং একজনের কেরিয়ার, মনে করো x1 এর যে কেরিয়ার ওমেগা 1, এটার থেকে ওমেগা 2 কেরিয়ারের এই যে মাঝখানে যে ব্যান্ড গ্যাপ, এটাকে ব্যান্ড গ্যাপ বলে, যে কেরিয়ার টু কেরিয়ার স্পেসিং। হ্যাঁ, কেরিয়ার টু কেরিয়ার স্পেসিং, এটাকে বলতেছে আমরা ফ্রিকোয়েন্সি স্পেসিং বা ব্যান্ড গ্যাপ, মানে একজনের থেকে আরেকজনের ব্যান্ড গ্যাপ। এই ব্যান্ড গ্যাপ জরুরি, যদি ব্যান্ড গ্যাপ না হতো, এটা যদি পাশাপাশি থাকতো তাহলে একজনের সিগন্যালের সাথে আরেকজনের সিগন্যালে ওভারল্যাপিং হয়ে যেত, আর ওভারল্যাপিং হয়ে গেলে সেটাকে আর কোনো উপায় নেই আলাদা করার। এই যে এখন দেখো, এই যে সবার সিগন্যাল এই ওয়াই ওমেগা, আমি ধরো x1 যাকে ফোন দিছে তার মোবাইলে সবারটা চলে আসছে, কিন্তু সে শুধু চায় x1 এরটাকে আলাদা করতে। তাহলে তার দরকার কি? একটা ব্যান্ড পাস ফিল্টার, যে ব্যান্ড পাস ফিল্টারটা লিমিট হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি ডিজাইন করে দিই, অর্থাৎ ওমেগা 1 মাইনাস ওমেগা v1 থেকে ওমেগা 1 প্লাস ওমেগা v1, এই ব্যান্ডের একটা ফ্রিকোয়েন্সি যদি ব্যান্ড পাস ফিল্টার যদি আমরা ডিজাইন করে দিই, তাহলে সেটা দিয়ে এইটার যদি গুণ করে দিই তাহলে এই সিগন্যালটাকে পাস করতে দিবে আর বাকিগুলোকে আটকাই দিবে।
তাহলে আমরা একটা ফিল্টার ডিজাইন করতে হবে, সেটাই হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এই যে এখানে যে ব্যান্ড পাস ফিল্টার, সে শুধুমাত্র x1 কে যাইতে দিবে। তাহলে x1 কে যদি যাইতে দেয় তাহলে আমার ফিল্টার লাগবে। ফিল্টার এই যে এরকম, মনে করো একটা ব্যান্ড পাস ফিল্টার, তার ম্যাগনিটিউড হচ্ছে 1, ম্যাগনিটিউড মনে করো 1, তাহলে 1 ম্যাগনিটিউড দিয়ে আমি বললাম যে তার ব্যান্ড লিমিটটা হচ্ছে ওমেগা 1 মাইনাস ওমেগা বি থেকে ওমেগা 1 প্লাস ওমেগা বি পর্যন্ত। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিতে হবে। মডুলাস সাইন দিলে কি হবে, এইটা পজিটিভের জন্য হবে আবার নেগেটিভের জন্য হবে। অর্থাৎ সে শুধুমাত্র এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকেই যাইতে দিবে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? এই 2 পয়েন্টের মান তো বুঝতে পারছো, যে 2 পয়েন্ট আমি মার্ক করে দিছি। এটা তো ওমেগা বি ছিল, তাহলে ওমেগা বি 1 ছিল, তাহলে এটা হচ্ছে ওমেগা 1 মাইনাস ওমেগা বি 1, আর এটা হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা বি 1। এই দুটো পয়েন্ট তো বুঝতে পারছো নাকি? জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন এই যে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমি শুধুমাত্র x1 কে যাইতে দিলাম। x1 কে যাইতে দিলে তো ছবিটা এরকম হয়ে যাবে, y1 ওমেগা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে না? শুধুমাত্র একজনকে যাইতে দিছো আর বাকি সবাইকে আটকাই দিছো, এটা হবে না? জি স্যার। এটা হলে তো আগের দিনের তো জানোই, এটার পরের প্রসেসটা তো সিমিলারই রাখছি আমরা, জেড ওমেগা তারপর লো পাস ফিল্টার তারপর বের হয়ে যাবে। তাহলে এখানে তাই করা হয়েছে, ব্যান্ড পাস ফিল্টার বাকি প্রসেস একই জিনিস, তারপরে x1 চলে আসবে। এই ব্যান্ড পাস ফিল্টার x2 কে যাইতে দিবে, এই ব্যান্ড পাস ফিল্টার x3 কে যাইতে দিবে। এই জন্য একটা এক্সট্রা ব্যান্ড পাস ফিল্টার দরকার, যখন আমরা রিয়েল লাইফে যেটা হবে আর কি, সবাই একসাথে কথা বলবে। তাহলে আমরা যখন এটা জেনে ফেললাম, জেনে ফেলার পরে তারপরে আমরা কি করলাম, অন্য সবাইকে আটকাই দিলাম। আটকাই দেওয়ার ফলে তারপরে আমরা আমাদের সিগন্যালকে আলাদা করতে পারবো। তাহলে কি একজনেরটা ট্রান্সমিশন আর সবারটা একসাথে ট্রান্সমিশন, এই ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা এখানে ব্যান্ড পাস ফিল্টারটা অ্যাড করলে স্যার এটা লো পাস ফিল্টারের কাজটাও করে ফেলে না স্যার? তাহলে স্যার না এক্সট্রা না, ব্যান্ড পাস ফিল্টার তো এতটুকু করে যাইতে দিল। জি স্যার। এইটা ছবি হয়েছে, এইটা এইটা এই যে এতটুকু যাইতে দিছে, এটা কি লো ফ্রিকোয়েন্সিতে আছে? না স্যার। আছে নাই? তাহলে এখন এই দুইটাকে আবার আগের দিনের মতো, এই দুইটার মধ্যে তো হায়ার ফ্রিকোয়েন্সি গুলো আছে, সেগুলাকে আবার কি করতে হবে, কস দিয়ে ডিমডুলেশন করতে হবে। অনেক হাই ফ্রিকোয়েন্সিতে আছে তারা, এই ওমেগা 0 তো অনেক হাই, বা তোমার ওইখানে ওমেগা 1 তো অনেক হাই ফ্রিকোয়েন্সিতে, এবং হাই ফ্রিকোয়েন্সির ওই সিগন্যাল থেকে তোমাকে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালে আনতে হবে। সেটা আনার জন্য ওই যে ডিমডুলেশন করবা, ডিমডুলেশন করলে এই জিনিসটা আসবে, একটা আরো ডাবল ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, এই পাশেরটা আরো ডাবলে যাবে, আর মাঝখানেরটা জিরোতে চলে আসবে। জিরোতে যখন যেটা আসবে সেটাকে লো পাস দিয়ে আটকাই দিবা, তাই তোমারটা ফিরে পাবা। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেম, স্যাম্পলিং থিওরেমটা কি? স্যাম্পলিং থিওরেম হচ্ছে আমরা যে কথা বলি বা আমরা যে ডাটা ট্রান্সমিশনটা করি, সেটা তো কন্টিনিউয়াস টাইমের একটা সিগন্যাল, কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সমিশনটা কন্টিনিউয়াস টাইমে করা হয় না, ডিসক্রিট টাইমে করা হয়। এখন বলতে পারো স্যার ডিসক্রিট টাইমে মানে কি? মানে হচ্ছে তোমার যে সিগন্যালটা আছে কন্টিনিউয়াস টাইমের সিগন্যাল, আমরা সেটাকে ট্রান্সমিট না করে সেটার একটা নির্দিষ্ট টাইম পর পর স্যাম্পেল নিয়ে সেই স্যাম্পেলগুলোকে পাঠাই। অর্থাৎ আমরা মনে করো তোমার সিগন্যাল হচ্ছে এই এক্সটি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ এক্সটি একটা সিগন্যাল। জি স্যার। এখন এইটা না পাঠায় আমরা পাঠাচ্ছি এই যে ডটেডটা, এই দেখো ডট 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 ডট, একটা নির্দিষ্ট টাইম পর পর স্যাম্পেলটা পাঠাচ্ছে আমার সিগন্যালে। তাহলে রিসিভার কি করে, এই স্যাম্পেলটার মধ্যে এই ডাটাগুলোর মধ্যে কি করে যায়, এই ডাটাগুলোর মধ্যে একটা সংযোগ রেডি করে তার ইন্টেলিজেন্স দিয়ে সে একটা কার্ভ ফিট করে নেয়, ফিট করে তারপরে এই কার্ভটা ওইটার খুব কাছাকাছি যায়, যার ফলে কথাটা শুনতে পাওয়া যায়। এই জন্য আমরা যে কথা বলি সেই কথার অর্থ একই থাকে, শ্রুতি মধুরতা অনেকটা কমে যায়,
কারণ তুমি ধরো মনে করো যে একজনের সাথে সামনাসামনি দাঁড়ায় কথা বললে যেটা তুমি ফিল করতে পারবা, যে কানের জন্য যে যতটা শ্রুতি মধুর হবে, সেটা তুমি মোবাইলে কথা বললে কিন্তু সেটা ততটা হবে না। এটা যেমন, এটা আমরা বুঝতে পারি যখন একটা গান শুনি। আমি যদি তোমাকে ফোনে গান গেয়ে শোনাই, সেটা যেটা যেরকম শুনতে পারবা, বা আমি তো গাইলে আসলে কোনোটাই ভালো হবে না। মনে করো জেমসই তোমাকে শোনাইতেছে গানটা, সেটা তুমি যদি ফোনে শোনো সেটা যে তুমি ফিলিংসটা হবে, আর যেটা যদি তুমি সামনাসামনি তার সামনে শোনো, তাহলে দুইটার কানের মধ্যে কি শ্রুতি মধুরতা চেঞ্জ হবে। এই যে এইটা হওয়ার কারণ হচ্ছে এই স্যাম্পলিং এর কারণে। কারণ স্যাম্পল করে করে তোমার প্রত্যেকটা এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে সিগন্যালটা সে যোগ করে নিচ্ছে, কিন্তু এটা যোগ না হয়ে এখানে কোনো স্পাইক থাকতে পারতো। হ্যাঁ, তখন তখন ওই স্পাইকটা কিন্তু মিসিং হয়ে যেত। তো এরকম হঠাৎ করে অ্যাব্রাপ্ট চেঞ্জ থাকলে সিগন্যালে, সেটা কিন্তু এখানে ধরতে পারতো না। এই জন্য ওই সিগন্যালে অনেক সময় আমরা কথা বললে অনেক অনেক ফ্রিকোয়েন্সির আপ ডাউন হয়, অ্যামপ্লিটিউডের অনেক আপ ডাউন হয়। ওই ভেরিয়েশনটা এই স্যাম্পলিং করাতে অনেক কিছু মিসিং হয়ে যায়। মিসিং হওয়ার ফলে আমাদের কথা শ্রুতি মধুরতা হারায়। তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। এই যে এখানে দেখো, একটা স্যাম্পল নেওয়ার পরে আরেকটা স্যাম্পল নিচ্ছে, এই যে মাঝখানে টাইম যে গ্যাপ, এই গ্যাপে আসলে সে কি করে, সে আরো 7 জনের ডাটা এরকম নিয়ে আসে। একটা মনে করো তোমার একটা স্যাম্পল নিল, পাঠিয়ে দিল, আবার মুহূর্তে আরেকজনের একটা স্যাম্পল নিয়ে পাঠিয়ে দিল, 7 জনেরটা পাঠায় 8 নম্বরের জন্য যাই, আবার তোমারটা আসলো। এই সময়ের মধ্যে, এই সময়টুকুর মধ্যেই তোমার 8 জনের ডাটা এট এ টাইম সে পাঠিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের বাংলাদেশের সিস্টেম, যেটা টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে তারপরে সিগন্যাল ট্রান্সমিশন করতেছে। একটা চ্যানেল তোমার সাথে, তুমি ফোনে কারোর সাথে যখন কল কল কানেকশন ক্রিয়েট হয়ে যায়, তার মানে এই না ওই চ্যানেলটা তোমার জন্য ডেডিকেটেড হয়ে যায়। আসলে ওই চ্যানেলটা এট এ টাইম এরকম আরো 8 জনকে সার্ভিস দিচ্ছে এট এ টাইমে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্যাম্পল। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো বললেন 8 জনের পরে এসে আবার আমারটা নিছে, কিন্তু এখানে 8 জনের পরে না নিয়ে যদি আরো বাড়াইতাম, ধরো 20 জন নিয়ে আইসা তারপর তোমারটা নিত, তাহলে আসলে স্যার কি তাহলে কি হতো না? তাহলে কি হতো কিনা তুমি একটু চিন্তা করে বলো, যে কয়জন নেওয়া যেতে পারে বা কয়জন নিলে ভালো হতো, এটা আইডিয়া করে বলো তো। বা 100 জনের পর পর যদি তোমারটা নিতাম, তাহলে কি কিরকম হইতো? তাহলে স্যার শ্রুতি মধুরতা আরো কমে যেত না? শ্রুতি মধুরতা তো কমতোই, প্লাস অনেক কথাই হারায় যেত। মনে করো আমি তোমার সাথে কথা বললাম, আমি ভাত খাই, তুমি শব্দটা শুনলা, সরায়া শুনলা, ধরো আমি শুনলা, ভাত হারাই গেল, খাই আবার যে শুনলা, তাহলে আমি খাই কি খাই এটা আর তুমি বুঝতে পারলা না। মানে মনে করো এই যে এখান থেকে এই ডাটাটা নিছো, এই ডাটাটা নিছো, আবার এরকম 20 জনকে দিয়ে এসে মনে করো এই ডাটাটা নিছো, তাহলে এইখান থেকে সে তো রিসিভার তো যোগ করে দিবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করবে, দেখবে যে এখানে যে এরকম একটা ছিল, ওই কার্ভই চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে জি স্যার। আমাদেরকে একটা নির্দিষ্ট স্যাম্পলিং স্পিডটা মেনটেন করতে হবে, যে এত রেটে স্যাম্পল করতে হবে, নাইলে সমস্যা হবে। এখন এইটার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট। নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট এটা কি জিনিস? সেটা হচ্ছে এরকম, যে টু কমপ্লিটলি রিকনস্ট্রাক্ট এ মেসেজ সিগন্যাল ফ্রম ইটস স্যাম্পল ভার্সন, দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মাস্ট বি ইকুয়াল or higher than the twice of the highest frequency of the message signal, which is known as sampling Nyquist sampling rate. তাহলে ওমেগা এস এটাকে আমরা বলতেছি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে 2 × ওমেগা বি। ওমেগা বি হচ্ছে মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? মনে করো এই যে একটা এই এক্স ওয়ান সিগন্যালটার মেসেজ মেসেজ ফ্রিকোয়েন্সি কত, এই যে এইটা, এই ফ্রিকোয়েন্সি গুলা তার মেসেজ আছে, এই ফ্রিকোয়েন্সি গুলা হাইয়েস্ট কত, ওমেগা বি পর্যন্ত আছে, ওমেগা বি 1 পর্যন্ত আছে, এরপরে তার আর কোনো সিগন্যাল নাই। তাহলে তার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা বি 1। এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির এখন স্যাম্পলিং করতে হবে এই ওমেগা বির
কমপক্ষে দ্বিগুণ রেটে অর্থাৎ 2 ওমেগা ভি রেটে কমপক্ষে স্যাম্পলিং করতে হবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? जी सर। তাহলে নাইকুয়ের স্যাম্পলিং রেটটা বলছে যে মেসেজ ফ্রিকোয়েন্সির যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পল করতে হবে যদি আমরা সিগন্যালটাকে আরেক জায়গায় ট্রান্সমিট করলে সে যাতে ওই সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারে, তাহলে তাকে স্যাম্পল করতে হবে কমপক্ষে কি তার যে কথা মেসেজ আছে সেই মেসেজগুলো যে ফ্রিকোয়েন্সি তার সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটার দ্বিগুণ রেটে। এখন এটা প্রমাণ করার বিষয় চলে আসছে যে তাহলে এটা কিভাবে বললেন স্যার, এটা একটু বুঝাই দেন। তাহলে বোঝানোর জন্য আমরা একটু একটা জিনিস দেখি স্যাম্পলিংটা হয় কিভাবে আসলে। এই এক্সটি সিগন্যালের সাথে দেখো এপিটি সিগন্যাল আমরা কি করতেছি, টাইম ডোমেনে গুণ করতেছি। এক্সটি সিগন্যালটা হচ্ছে যে সিগন্যালটাকে আমরা মেসেজ সিগন্যাল যেটাকে ট্রান্সমিট করতে চাই, আর পিটি হচ্ছে একটা স্যাম্পলার কি অনেকগুলা ডেল্টা একটা নির্দিষ্ট টাইম পর পর ডেল্টা মানে কি ইম্পালস। তাহলে ইম্পালস দিয়ে আমার সিগন্যালকে গুণ করলে আসলে ওই ডটেড সিগন্যালটা পাওয়া যায়। মানে একটা মুহূর্তে একটা ডেল্টা আছে, ডেল্টা তোমার সিগন্যাল গুণ করলে ডেল্টা তো একটা পয়েন্টে ডাটা দেয়, এই জন্য ওই পয়েন্টটা পাওয়া যায়। এই জন্য এই স্যাম্পলারটা হচ্ছে একটা সিরিজ অফ ডেল্টাগুলো সব এই ক্যাপিটাল টাইম টি পর পর আছে। এবং এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখো অর্থাৎ ফুরিয়ার ট্রান্সফর্ম করো তাও ডেল্টা পাবা, তাও ওমেগা এস স্যাম্পলিং যে রেট সেই রেট পরপর আসবে। অর্থাৎ এই ক্যাপিটাল টি সাথে ওমেগা এস এর সম্পর্ক। ক্যাপিটাল টি টাইম ডোমেনে আছে যে একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর ডেল্টাগুলো থাকবে, আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পরপর এই ডেল্টাগুলো থাকবে। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে টাইম ডোমেনে এই দুইটা গুণ করা আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে হবে কনভলিউশন। তাহলে এই সিগন্যালের সাথে হ্যালো কিছু বলবা? স্যার স্যার অনেককে নাকি মানে জুম থেকে বের করে দিচ্ছে, ঢুকতে পারতেছে না, এটা বলতেছে। স্যার পার্টিসিপেন্টস প্রায় 40 জন ছিল, এখন 25 জন হয়ে মানে গেছে। বের করে দিচ্ছে কে? আমি তো বের করছি না। স্যার মেবি জুম থেকে। আশ্চর্য, জুম থেকে তো বের করে দেওয়ার কথা না, এরকম তো আগে 40 কখনো জন হয়নি। ছিল পার্টিসিপেন্টস। আমি মনে করতেছি যে তোমরা চলে যাচ্ছ। হ্যাঁ আমি দেখতেছি 25 জন আছে। না স্যার এই প্রবলেমটা হয় স্যার, এর আগেও একবার ফেস করেছিলাম স্যার আমরা। মাঝে মাঝে এমন হয় স্যার। ও তাহলে আমার এক্সপিরিয়েন্স নাই, আমি এই প্রথম দেখতেছি, শুনলাম তোমাদের কাছে। আমি তো এতদিন ধরে ক্লাস নিচ্ছি, আমার তো এরকম শুনি নাই। তো আজকে হ্যাঁ একটু আগে পার্টিসিপেন্ট বেশি ছিল এটা ঠিক, এখন অবশ্য 25 জন দেখতেছি। তার মানে কি ওরা কি অটো বের করে দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে না কোনো কি কারণে জুম থেকে দিচ্ছে বের করে? না স্যার, না স্যার এটা মানে অটোমেটিক্যালি স্যার বের করে দেয় স্যার। বের করে দিলে আর কি ঢুকতে পারে না? জি স্যার ঢোকা যায় স্যার, একই লিংকে তাহলে আবার তারা ঢোকা আবার দেখ, তার আমি তো কন্টিনিউয়াসলি আমি তো ঢোকা যায় স্যার, admit একটু করে টাইম লাগে আর যাচ্ছি। কি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতে থাকো। আচ্ছা এখন এটা খেয়াল করো যে এই সিগন্যাল দুইটা টাইম ডোমেনে আছে গুণফল। আমি বলতেছি টাইম ডোমেনে গুণ হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হয়। তাহলে এই ডেল্টার সাথে সিগন্যালে কনভলিউশন হলে ওই সিগন্যালটাই সিরিজ অফ ওই সিগন্যালটাই আসবে। তাহলে এটা আমরা যদি একটু ফ্রিকোয়েন্সি ডোমেন দেখি, এই যে এখানে ওইটা তাই লিখছে, ওই সিগন্যালের সাথে ডেল্টার কনভলিউশন হলে ওই সিগন্যালটাই আসবে এবং ওমেগা এস পরপর যেখানে যেখানে ডেল্টা ছিল সেখানে সেখানে এই সিগন্যালটা আসবে। এই যে এবং তারপরে ফিল্টার দিয়ে সিগন্যালটাকে আলাদা করা লাগবে। এখন আমি একটা ছবির মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এটা মনে করো আমার সিগন্যাল টাইম ডোমেন, এই পাঁচটা টাইম ডোমেন, এই পাঁচটা ফ্রিকোয়েন্সি ডোমেন। তো এই সিগন্যালটাকে আমি যখন এই পিটি সিগন্যাল অর্থাৎ সিরিজ অফ ডেল্টা দিয়ে আমি যখন গুণ করতেছি, তাহলে তখন আমি এই ডটেড গুলো পেয়ে যাচ্ছি। ডটেড গুলো হলো এই ডেল্টা আর ওই সিগন্যালের গুণ। যেখানে সিগন্যাল নাই জিরো সেখানে জিরো, ডেল্টার সাথে ওই সিগন্যাল গুণ করলে ওই পয়েন্টটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার তোমাদের এটা? সিগন্যালের সাথে ডেল্টার গুণ হলে ওই পয়েন্টে পয়েন্টে সিগন্যালের মানটা থাকবে আর অন্য সময় থাকবে না। আচ্ছা এবার খেয়াল করো ফ্রিকোয়েন্সি ডোমেনে ঘটনাটা আসলে কি ঘটে। এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন যদি চিন্তা করি বা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে মনে করো এই সিগন্যালটা আসে, এই সিগন্যালটাকে আমরা নাম দিলাম যে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা।
আর এটা পিটি, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে সিরিজ অফ ডেল্টা আসবে পি ওমেগা। এখন টাইম ডোমেনে এই দুইটা যেহেতু গুণ আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে এই দুইটা হবে কনভলিউশন। ফ্রিকোয়েন্সি ডোমেনে এই দুইটা যদি কনভলিউশন হয়, তাহলে এটার আর এটা কনভলিউশন হলে এটা হবে। যেখানে যেখানে ডেল্টা আছে সেখানে সেখানে এই সিগন্যালটা হবে, এটা হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই সিগন্যাল একটার উপরে আরেকটা ওভারল্যাপিং হয় নাই। আমরা দেখতেছি সিগন্যাল আরেকটার উপরে আরেকটার ওভারল্যাপিং হয় না, একটা মাঝখানে গ্যাপ আছে। তাহলে এই পয়েন্টগুলোর নাম বলি। এই পয়েন্টটা যদি ওমেগা বি হয়, তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্ট হচ্ছে ওমেগা এস থেকে ওমেগা বি মাইনাস করে লিখতে হবে। এই পয়েন্ট হচ্ছে ওমেগা বি বিয়োগ করো ওমেগা এস থেকে। এখন এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা চোখে দেখে বুঝতেছি যে এই ওমেগা বি থেকে এই পয়েন্টটা বড়, বড় বলেই তো ডাইনে আছে। তাহলে আমরা সেটা যদি লিখি, সেটা মনে করো আমরা লিখতে চাই এই ছবিটার থেকে লিখতে চাই, ওই ছবিটারই প্রথম তিনটা নিয়ে আসছি আর কি বোঝানোর জন্য। তাহলে ওমেগা এস মাইনাস ওমেগা বি গ্রেটার দেন ওমেগা বি, অর্থাৎ এই পয়েন্টটা এই পয়েন্টের চেয়ে বড়। তাহলে এটা লিখলাম। এখান থেকে আমি পেলাম ওমেগা এস গ্রেটার দেন 2 ওমেগা বি। এই পয়েন্ট থেকে পেলাম ওমেগা এস গ্রেটার দেন 2 ওমেগা বি। অর্থাৎ অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দ্বিগুণের চেয়েও বড়। যদি হয় তাহলে এরকম হয়। এরকম যদি হয় তাহলে আমি যদি একটা লো পাস ফিল্টার দেই, তাহলে আমি কিন্তু এই সিগন্যালটাকে এখান থেকে আলাদা করে ফেলতে পারবো। একটা লো পাস ফিল্টার দিব, তার ব্যান্ড দিব মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি। তাহলে ওই লো পাস ফিল্টারটা শুধুমাত্র ওই মাঝখানে যে একটা লোব আছে ওইটাকে সে পাস করতে দিবে, আর বাকি সবগুলাকে আটকাই দিবে। আচ্ছা, তাহলে আমি দেখতেছি স্যাম্পলিং করার পরে একটা লো পাস দিয়ে এটাকে উদ্ধার করা যাচ্ছে। এখন যদি পরের ছবিটা যদি এরকম হয়, অর্থাৎ এটা যদি আরো পাশাপাশি হয়, অর্থাৎ দুইটা পয়েন্ট একটার উপরে আরেকটা জাস্ট খালি টাচ করেছে, এই কন্ডিশন যদি হয়, অর্থাৎ ওমেগা বি আর ওমেগা এস মাইনাস ওমেগা বি যদি সমান হয়, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ওমেগা এস ইকুয়াল টু 2 ওমেগা বি। অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হচ্ছে। এখনো আমি যদি একটা ফিল্টার ডিজাইন করি মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি, তাহলে কিন্তু আমি আমার সিগন্যালটাকে আলাদা করতে পারবো। তোমরা কি বুঝতেছো কথাগুলো? স্যার ওমেগা এস মাইনাস ওমেগা বি তো একটা পয়েন্ট, তাই না স্যার? মানে বাম একটু দিকে জোরে বলো, পয়েন্টটা। আমি শুনতেছি না, একটু জোরে বলো। স্যার ওমেগা এস মাইনাস ওমেগা বি এই পয়েন্টটা কোনটা ছিল স্যার? ওমেগা এস, এই যেখানে এটা তো দেখো স্যার একটা ওমেগা এস পয়েন্ট, হচ্ছে তাই না স্যার? প্রত্যেকটা ডেল্টার পয়েন্ট গুলা। হ্যাঁ, ওমেগা এস 2 ওমেগা এস 3 ওমেগা এস। আর ওমেগা বি হচ্ছে এই যে মেসেজ সিগন্যাল হচ্ছে এতটুকুর মধ্যে আছে, আমি যে সিগন্যালটা ট্রান্সমিট করব তার যে ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? জি স্যার। আর এইটা যখন এটার সাথে এটা ডেল্টার কনভলিউশন হলো, কনভলিউশন হলে সিগন্যাল, আর ডেল্টার কনভলিউশন হলে কি সিগন্যাল যেখানে 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 ডেল্টা আছে সেখানে সেখানে সিগন্যাল হয়। সেটাই হয়েছে, দেখো ডেল্টা যেখানে আছে সেখানে সিগন্যালটা চলে আসছে। এখন আমি সিগন্যালের পয়েন্টগুলোর নাম দিচ্ছি, এই যে মানগুলো লিখতেছি। এটা তো ওমেগা বি বুঝতেছি, এইটার মান কত হবে? তাহলে ওমেগা এস যদি সেন্টারে হয়, তাহলে এই পাশেরটা ওমেগা বি পরিমাণ কম হবে, এই জন্য এটা লিখছি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যে এই পয়েন্ট থেকে বড় সেটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে বড় হইলে আমরা এই গ্রেটার দেন সাইন দিয়ে লিখছি, এখান থেকে পাইছি ওমেগা এস, এটাকে সিম্পলিফাই করলে তো এটা চলে আসে। তাহলে এই ছবির জন্য এটা পাচ্ছি। এবং এই ছবিতে আমি দেখতেছি আমি একটা ফিল্টার যদি দেই, তাহলে আমি এই সিগন্যালটাকে আলাদা করতে পারবো। আমার এক্সটি যে সিগন্যাল, সেই সিগন্যালটাকে আলাদা করতে পারবো। কি পারবা না? এটা একটা ফিল্টার দিলে, ফিল্টার যদি মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি হয়, পারা যাবে না? জি স্যার। এই যে ফিল্টারটা লিখছি, এই যে ফিল্টারটার মান হচ্ছে টি, এবং এর ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে মাইনাস ওমেগা বি থেকে ওমেগা বি। এটা মডুলাস দিয়ে লিখলে ওইটাই মিন করে। আর অ্যামপ্লিটিউড টি দিছি, টি দেওয়ার কারণ হচ্ছে এখানে 1/t আছে, তো টি দিয়ে গুণ করলে টি আর টি কাটা দিয়ে 1 হয়ে যাবে, এই জন্য। আচ্ছা, এবার এবার এখানে আসো, এইটা হলো। এখন যদি এমন হয় যে এটা তো এখান থেকে চাপায় এটার সমান আনছে, এটা যদি আরো এদিকে চাপে, অর্থাৎ এটা যদি এরকম ভিতরে ঢুকে যায়, তাহলে এই ক্ষেত্রে তো দেখতেছি এই পয়েন্টটা এই পয়েন্টের চেয়ে ছোট, তাহলে উল্টা লিখতে হবে না? এটা কি বুঝতেছো?
ওমেগা এস মাইনাস ওমেগা বি এবার লেস দেন ওমেগা বি। জি স্যার। তাহলে এখান থেকে পেলাম যে এরকম যখন হয়ে যাবে তখন আসলে সিগন্যালটা যোগ হয়ে সিগন্যালটা এরকম হয়ে যাবে, যে সলিড লাইন যেটা এটা সিগন্যাল। এখন আমি যদি একটা ফিল্টার ডিজাইন করি, তাহলে কি ফিল্টার ডিজাইন করে কি আমার এই এক্স যে সিগন্যালটা ছিল এটাকে কি আমি আর ফিরে পাবো কিনা, এটা বলো। এই সিগন্যালটাকে কি পাবো এখান থেকে এই পর্যন্ত যে সিগন্যাল আছে এই সিগন্যালটা হয়ে গেছে, এখন এটা থেকে আমি যদি লো পাস দিই তাহলে কি আমার আগের সিগন্যাল ফিরে পাবো? না স্যার, কেটে যাবে। কেটে যাবে। তাহলে দেখো এখানেও পাওয়া যাচ্ছিল, এখানে তো খুব ইজিলি পাচ্ছিলাম, এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে যে আর পাচ্ছি না। তার মানে এখানে বলছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের দ্বিগুণের চেয়েও বেশি, তাহলে কোনো সমস্যা নাই। দ্বিগুণ হইলেও সমস্যা নাই, কিন্তু দ্বিগুণের চেয়ে যদি ছোট হয় তাহলে কি হয়ে যায়, মেসেজ সিগন্যাল আর রিকনস্ট্রাক্ট করা যায় না। ঠিক আছে? জি স্যার। এই জি, স্যার। কথাই নাইকুয়েস্ট বলছে যে যদি আমাদের সিগন্যালকে টু কমপ্লিটলি রিকনস্ট্রাক্ট এ মেসেজ সিগন্যাল ফ্রম ইটস স্যাম্পল ভার্সন, দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মাস্ট বি ইকুয়াল অর হায়ার দেন দ্য টুয়াইস অফ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ সিগন্যাল হুইচ ইজ নন এজ নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট। তাহলে কি রেটটা এবার বোঝা গেছে কি বলছে সে? যদি দ্বিগুণের চেয়ে বেশি রেটে আপনি স্যাম্পল করেন কোনো সমস্যা নেই, দ্বিগুণ নিলেও সমস্যা নেই, কিন্তু দ্বিগুণের চেয়ে যদি ছোট নেন তাহলে ওই সিগন্যালকে আর রিকনস্ট্রাক্ট করা যাবে না। ক্লিয়ার সবার? স্যার সবচেয়ে ভালো রেসপন্স আমরা কোনটাতে পাবো, যেটা হচ্ছে যদি স্যার সমান হবে যদি না? বেশি হয় একটা ব্যান্ড গ্যাপ থাকলে ভালো, যদি দ্বিগুণের চেয়েও বেশি, যত বেশি, এখন তুমি তোমার একটা সিম্পল কথা বলি, তোমার ওই যে আমি বললাম যে 8 জনকে দিয়ে যদি আমরা স্যাম্পল করি তাহলে তোমার কথাটা যেরকম শোনা যায়, আমি যদি 20 জনের পরপর নিতাম তাহলে তোমার কি শ্রুতি মধুরতা হারাইতা না? জি স্যার। ইভেন এমনও আছে সিগন্যালও হারাই যেতে পারতো। কিন্তু তুমি যদি 8 জনের জায়গায় যদি 2 জন নাও তাহলে কি তোমারটা আরো ভালো হইব না? আর তুমি যদি কাউরেই না দাও, তোমারটাই সংরক্ষণ রাখো, তাহলে কি আরো ভালো হইব না? জি স্যার। ওইটাই, যত তুমি তোমারটাতে থাকবা তার মানে কি পুরোটাই তোমার নিতে আসছে, মুহূর্তে মুহূর্তে তোমার স্যাম্পলিং নিচ্ছ, তাহলে তো তোমার আর কোনো ডাটা হারানোর মিসিং হওয়ার চান্স নেই, আছে? তাহলে স্যাম্পলিং রেট যত বাড়াবা তত কি ভালো, কষ্ট জি স্যার। খরচ বাড়বো না? তাহলে খরচও যাতে কমানো যায় আবার ডাটাও যাতে না হারায়, এটাকে বলা হয় কি সলিউশন। মানে কি আলটিমেটলি একটা কি মানে মোটামুটি এমন একটা সলিউশন দেন যাতে আমার খরচও কম হয় আবার আমার কথাগুলোও শোনা যায়। সেটাই তো আমরা করি, ইঞ্জিনিয়াররা তাই করে না, ডিজাইন করে না ওইভাবে। আচ্ছা, আজকে আমাদের টাইম শেষ। দু একটা কথা থাকলে এটা আমরা আগামী ক্লাসে বলবো। এই যে ঘটনা একটার উপরে আরেকটা ওভারল্যাপিং হয়ে গেল, এটাকে বলা হয় অ্যালাইজিং বা নয়েজ, যেটা ডিস্টর্টেড সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হয় অ্যালিয়েজিং। পরীক্ষাতে আসতে পারে যে অ্যালিয়েজিং কি, ডিসক্রাইব করতে গেলে যে এখান থেকে এইটা এই ছবি দিয়ে বর্ণনা করতে হবে। স্যার। হ্যাঁ বলো। আমি এখন আজকের অ্যাটেন্ডেন্স সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকে ঢুকছিল বাইরে গেছে, তাই আমি এই কজনের অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার 3 নাম্বার ছবিটা কি এটা কর্নার হওয়ার কথা না, যেই স্ট্রেট লাইনটা হয়েছে মাঝখানে? 3 নাম্বার ছবিটা এটা জি স্যার, কর্নার হলো না কেন স্যার? কর্নার হলো না, এই সিগন্যাল আর এই সিগন্যাল যোগ করো, যোগ করলে কি হয়? যোগ করো না, যোগ করলে কি এটা হয় না? এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করো, এই পয়েন্ট যোগ করো, মাঝখানেটা যোগ করো, তাহলে কি হয়? স্ট্রেট লাইন হয়ে যায় না? কর্নার হয় না স্ট্রেট লাইন হয়? স্ট্রেট লাইন হয় স্যার। জি হ্যাঁ, স্যার, তাহলে যোগ বুঝছি। করলে দেখবা স্ট্রেট লাইন হয়ে যাবে। এখানে 0 আর এখানে 1, তাহলে 1 হবে। এখানে মনে করো 0.5, এখানে অটো 0.5, দুইটা মিলে 1 হবে।
এখানে 0.3 আর এখানে 0.3 আর ওরটা 0.7 যোগ করলে 1 হবে। এখানে 0.2 এখানে 0.8 যোগ করলে 1 হবে 0.1 0.9। বুঝো নাই কথাটা? বুঝছি স্যার। আচ্ছা, কারো কোনো আর কোশ্চেন আছে? ঠিক আছে, যারা বের হয়ে গেছে তাদেরকে বলবা স্যার সবাইকে প্রেজেন্ট দিয়ে দিছে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আবার এটা একটু আলাপ করে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।